সুপ্রিয় শিক্ষার্থী, মাইলস্টোন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। আমি তোমাদের সাথে আজকে জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। তোমরা ইতিমধ্যে জানো যে জীববিজ্ঞান দুটি পার্টে আলোচিত হয়। এক, জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, এবং অন্যটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে। জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে কোষ ও এর গঠন অর্থাৎ সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। এই অধ্যায়টি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার জীববিজ্ঞান প্রথম পত্র বই অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে মোট 12টি অধ্যায় রয়েছে। এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি অর্থাৎ কোষ ও এর গঠন, এই অধ্যায়টি বাকি আরও 11টি অধ্যায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রথম অধ্যায়টি ভালোভাবে যদি তোমরা অনুধাবন করতে পারো, আমি আশা করি পরবর্তী অধ্যায়গুলো অনুধাবন করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে আরও 11টি অধ্যায়, সবগুলো অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সম্পর্ক তোমরা পাবে। ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো: এক, কোষ কি, কত প্রকার ও কি কি; দুই, একক পর্দা কি; এবং সর্বশেষে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন ও ব্যাখ্যা করতে পারব। তাহলে আসো আজকের মূল ক্লাসে। প্রথমে আসা যাক কোষ। কোষ ও এর গঠন এই অধ্যায়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানা দরকার কোষ কি অথবা কোষ কথাটি কোথা থেকে আসলো। কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল, যা ল্যাটিন সেলুলার শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে ছোট্ট একটি কক্ষ। তোমরা চিত্রে যে দুটি কোষের চিত্র দেখতে পাচ্ছ, চিত্র দুটি হলো, একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল অর্থাৎ আদি কোষ, এবং অন্যটি হচ্ছে ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত কোষ। কোষ নিয়ে তোমাদের বইয়ে অনেকগুলো সংজ্ঞাই রয়েছে, তার মধ্যে আমি একটি সংজ্ঞা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তোমরা সম্পূর্ণ সংজ্ঞাটি একত্রে দেখো। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই প্রজননে অর্থাৎ আত্মপ্রজননে সক্ষম। তোমরা চিত্রে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ তিনি হলেন রবার্ট হুক, যিনি কোষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এবং কোষ আবিষ্কার করেছিলেন। মাইক্রোগ্রাফির গ্রন্থে রবার্ট হুক এইরকম একটি চিত্র দেখিয়েছিলেন যা কর্কশের চিত্র, এবং তিনি প্রথম সেল শব্দটি ব্যবহার করেছিলেন। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে রবার্ট হুকের পাশে যে বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছ ওইটি হলো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। আসা যাক সাইটোলজি। সাইটোলজি অর্থ কোষতত্ত্ব। সাইটোলজি জীববিজ্ঞানের একটি শাখার নাম। সাইটোলজি দুটি গ্রিক শব্দ থেকে আসা। গ্রিক কাইটোস অর্থাৎ সেল এবং লোগোস অর্থাৎ নলেজ। এই সেল এবং নলেজ থেকেই আসা সাইটোলজি। সাইটোলজির সংজ্ঞা যদি আমরা বলতে চাই, জীববিদ্যার যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় সাইটোলজি। জীববিজ্ঞার যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় সাইটোলজি। রবার্ট হুককে সাইটোলজির জনক বলা হয়, যদিও আধুনিক বা মডার্ন সাইটোলজির জনক বলা হয় সিপি সোয়ানসনকে। আধুনিক সাইটোলজির জনক বলা হয় সিপি সোয়ানসনকে। এখন আসো কোষের বৈশিষ্ট্য। কোষের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি বৈশিষ্ট্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এক,
প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয় এবং এরা আত্মপ্রজননশীল। 2 প্রতিটি কোষ সুনির্দিষ্টভাবে বেড়ে উঠতে পারে। 3 কোষ পরিবেশের বিভিন্ন উত্তেজনার প্রতি সাড়া দিতে সক্ষম। 4 বিভিন্ন কারণে যেমন পুষ্টির অভাব, বিষাক্ত পদার্থের কারণে কিংবা জিনগত নিয়ন্ত্রণের কারণেও কোষের মৃত্যু ঘটতে পারে। 5 কাল পরিক্রমায় কোষ অভিযোজিত ও রূপান্তরিত হতে পারে, অর্থাৎ কালের পরিক্রমে কালের থেকে কালান্তরে কোষ তার অভিযোজন এবং রূপান্তর দুটি দেখাতে পারে। 6 কোষ জীবদেহের প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান বহন করে এবং প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে সক্ষম। 7 কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনে অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। এক্ষেত্রে অণুগুলো বলতে প্রোটিন অণুকেই বোঝানো হয়েছে। এবং সর্বশেষে জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষ তার অভ্যন্তরে হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষ হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন জাগে হোমিওস্ট্যাটিক মানে কি? হোমিওস্ট্যাটিক আর কিছুই না, হোমিওস্ট্যাটিক হলো পরিবেশের অবস্থার তারতম্যের মধ্যেও দেহের অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় থাকা। এ হলো কোষের কয়েকটি বৈশিষ্ট্য। তার পরবর্তীতে আসো কোষতত্ত্ব। বিভিন্ন কোষের নানান প্রকার বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সব কোষে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। এইভাবে কোষের গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষ সমন্বয়ে যে মতবাদ বা তত্ত্ব তৈরি হয় তাকেই বলা হয় মূলত কোষ তত্ত্ব। কোষ সম্পর্কে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন, প্রাণীবিজ্ঞানী থিওডোর সোয়ান এবং পরবর্তীতে রডলফ ভার্চু 1885 সালে কোষতত্ত্ব প্রদান করেন। এবং এই তত্ত্বে যা বলা হয়েছে: 1 কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগঠনিক একক। 2 কোষ হলো জীবনের মৌলিক একক। 3 কোষ বংশগতির একক। এবং সর্বশেষে রয়েছে সকল জীব এক বা একাধিক কোষ থেকে গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। কোষতত্ত্ব তোমাদের পরীক্ষায় যখন আসবে তোমরা এই 4টি বেসিক তথ্য অবশ্যই লিখতে হয়, তাই তোমরা 4টি তথ্য ভালোভাবে আত্মস্থ করে নিবে। পরবর্তীতে আসে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ কয়েকভাবেই করা যায়, আমি তোমাদেরকে 4 প্রকারভাবে আলোচনা করছি। 4 প্রকারের ভিতরে প্রথমে রয়েছে নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে, দ্বিতীয়তে রয়েছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, 3 রয়েছে ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে এবং সর্বশেষ রয়েছে জীবদেহে উপস্থিতির ভিত্তিতে কোষের প্রকারভেদ। তবে তোমাদের ভালোভাবে মনে রাখার জন্য আমি বলছি, সবগুলো প্রকারভেদই তোমরা 2 ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করতে পারো। তাহলে আসো প্রথমে আসা যাক নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষ 2 প্রকার, এক হচ্ছে আদি কোষ এবং অন্যটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ যাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, দুটি গ্রিক শব্দ প্রো এবং ক্যারিয়ন। প্রো অর্থাৎ আদি এবং ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষকেই বলা হয় প্রোক্যারিওটিক সেল। এই ধরনের কোষে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস থাকে না। তবে এক্ষেত্রে শুধু ডিএনএ কিংবা ক্রোমাটিন তন্তুই বিক্ষিপ্তভাবে থাকে। তবে অন্যান্য অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম ইত্যাদি থাকে না। তোমরা যদি উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাও, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজম ইত্যাদিকে ব্যবহার করতে পারো। এখন আসো প্রকৃত কোষ। প্রকৃত কোষ যাকে বলা হয় ইউক্যারিওটিক সেল, এটিও দুটি গ্রিক শব্দ থেকে আসা। ইউ অর্থাৎ প্রকৃত এবং ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় প্রকৃত কোষ অথবা ইউক্যারিওটিক সেল। এই সকল কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে। তবে তোমরা উদাহরণ হিসেবে দিতে পারো উন্নত সকল উদ্ভিদ ও প্রাণী কোষ। তার পরবর্তীতে আসো শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে আবারও 2 ভাগে ভাগ করা যায়, 1 দেহকোষ, 2 জনন কোষ। দেহকোষ বলতে দেহ গঠনে যে সকল কোষ সহায়তা করে তাদেরকে বলা হয় দেহকোষ। তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে।
অর্থাৎ যে সকল নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় ডিপ্লয়েড কোষ, এবং এগুলাই হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের দেহকোষ। তোমরা উদাহরণ হিসেবে দিতে পারো মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, রক্তের কণিকা ইত্যাদি হচ্ছে মূলত দেহকোষ। এখন আসো জনন কোষ। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে বলা হয় জনন কোষ। জনন কোষের উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো শুক্রাণু, ডিম্বাণু। পরবর্তীতে আসা যাক ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে। ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতেও আবার 2 ভাগ, একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, অন্যটি হচ্ছে ডিপ্লয়েড কোষ, যা ইতিমধ্যে তোমাদেরকে আলোচনা করেছি। হ্যাপ্লয়েড কোষগুলো হচ্ছে নিউক্লিয়াসে 1 সেট ক্রোমোজোম থাকবে, যেমন শুক্রাণু, ডিম্বাণু, স্পোরোজোয়া, কতিপয় শৈবাল, ছত্রাক এবং সকল ব্রায়োফাইটসই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত। এখন আসো ডিপ্লয়েড। ডিপ্লয়েড কোষ হচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় ডিপ্লয়েড কোষ। তার উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো উন্নত সকল উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ। সবশেষে আসা যাক জীবদেহে উপস্থিতির উপর ভিত্তি করে কোষকে আবারও 2 ভাগ করা যায়। এক হচ্ছে উদ্ভিদ কোষ, অন্যটি হচ্ছে প্রাণী কোষ। নাম দেখলে তোমরা বলতে পারো উদ্ভিদ কোষ অর্থাৎ উদ্ভিদে থাকবে। উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সেলুলোজ নির্মিত দৃঢ় শক্ত কোষ প্রাচীর থাকে, তার কোষ গহ্বর থাকে বড়, নিউক্লিয়াসটা থাকে প্রান্তের দিকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এগুলো হচ্ছে তার কিছু অনন্য বৈশিষ্ট্য। তোমরা পরবর্তীতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে। প্রাণী কোষের তার অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদ কোষের যে বিপরীত কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রাণী কোষে কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট মূলত খাদ্য তৈরি করার জন্য দরকার, যা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে বিধায় তার ক্লোরোপ্লাস্টটা থাকে, যা প্রাণী কোষে থাকে না। এই হলো মূলত জীবদেহে উপস্থিতির উপর ভিত্তি করে কোষের শ্রেণীবিন্যাস। এখন আসো একক পর্দা নিয়ে আলোচনা করি। একক পর্দা, যে পর্দাটি তোমরা কোষীয় অঙ্গাণুগুলো পড়তে গেলে বারবার যে কথাটি পাবা সেটি হচ্ছে একক পর্দা। একক পর্দা হলো কোষের যেসব পর্দা প্রোটিন, লিপিড এবং প্রোটিন নামক 3টি স্তর দ্বারা গঠিত তাদেরকেই বলা হয় একক পর্দা। প্রোটিন, লিপিড এবং প্রোটিন। প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা যে ত্রিস্তরী একটি পর্দা গঠিত হয় তাকেই বলা হয় মূলত একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন 1959 সালে প্রথম প্রোটিন, লিপিড, প্রোটিন অণু দ্বারা গঠিত ত্রিস্তরী পর্দাকে একক পর্দা নামে অভিহিত করেন বিজ্ঞানী রবার্টসন। তোমাদের ক্লাসের শেষ অংশে যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন ও ব্যাখ্যা। আমি তোমাদেরকে এখন অঙ্কন করে দেখাবো, তোমরা আমার সাথে সাথে অঙ্কন করার চেষ্টা করবে। যদি এখন না আঁকতে পারো অবশ্যই পরবর্তীতে একে তোমাদের সাবজেক্ট টিচারের নিকট প্রেরণ করবে। তবে একবার নয় কয়েকবার চিত্রটি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ভালোভাবে এবং খুব দ্রুত অঙ্কন করতে পারবে। তোমরা কোষ আঁকার শুরুতেই এরকম একটি শেডো আগে দিয়ে নিবে, যাতে করে তোমাদের কোষ আঁকাটি খুব সহজ হয়ে যায়। এক্ষেত্রে তোমরা চাঁদাও ইউজ করতে পারো। উপরের এই অংশটি চাঁদা দ্বারা অঙ্কন করে পরবর্তীতে তুমি স্কেল দিয়ে কাজটি সহজে করতে পারবে। আগে তোমরা একটা শেডো দিয়ে নিলে তোমার সুবিধা হলো কি যে চিত্রটা খুব দ্রুত আঁকতে পারবে। আমরা প্রথমে আঁকবো কোষ প্রাচীর। তোমরা আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো, আমার আঁকা শেষ হতে হতে যেন তোমাদেরও আঁকা শেষ হয়ে যায়। এ হলো কোষ প্রাচীর। তোমরা সম্পূর্ণ একত্রে একে নামকরণ করতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাশাপাশি নামকরণ একসাথে করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ চিত্র একেও নামকরণ করতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নামকরণগুলো একত্রে করে দিচ্ছি। সবচেয়ে বাইরে যে অংশটি আমি অঙ্কন করলাম সেটি হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তার পরবর্তীতে নিচের দিকে আরেকটি লেয়ার আমি অঙ্কন করছি, সেটি হচ্ছে কোষ ঝিল্লি।
এটি খেয়াল করবে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির বাহিরেও একটি প্রাচীর থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর, যেটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটি অন্যতম বড় ধরনের পার্থক্য। এটি আমি অঙ্কন করে দিলাম কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীরের পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন। এখন উদ্ভিদ কোষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার কেন্দ্রে একটি বড় কোষ গহ্বর থাকে। আমরা একটি বড় কোষ গহ্বর অঙ্কন করে দিই। এ হচ্ছে একটি কোষ গহ্বর। কোষ গহ্বরটি কেন্দ্রে থাকার কারণে উদ্ভিদ কোষে তার নিউক্লিয়াসটি একটি সাইডে এসে যায়। আমি এখন নিউক্লিয়াস অঙ্কন করছি, তোমরা আঁকার ক্ষেত্রে এইভাবে অঙ্কন করতে পারো, তবে একে একটু জায়গা মুছে তোমরা নিউক্লিয়ার রন্ধ্রগুলো দেখিয়ে দিতে পারো। এইভাবে আমি নিউক্লিয়ার রন্ধ্র দেখিয়ে দিলাম। এই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, বাইরের অংশ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তার ভিতরে নিউক্লিওলাস ছোট একটি অংশ দিয়ে দিলাম নিউক্লিওলাস। নিউক্লিওলাসের পাশেই থাকে নিউক্লিয়ার তন্তু অথবা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর পরে যে তরল অংশ থাকে নিউক্লিয়াসের ভিতরে তা হচ্ছে মূলত নিউক্লিওপ্লাজম। এখন একটি অংশ খেয়াল করবে, নিউক্লিয়ার যে প্রাচীর, নিউক্লিয়ার প্রাচীর থেকে একটি অংশ থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এঁকে দিচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমরা দুই রকম দেখবে। এই ক্ষেত্রে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম তাতে তোমার রাইবোজোম যুক্ত, এগুলো হচ্ছে রাইবোজোম যুক্ত, এই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এটার নাম দিয়ে দিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম এটি তোমরা ব্র্যাকেটে অমসৃণ লিখে রাখতে পারো, কারণ আরেকটি অংশ আমরা মসৃণ দেখব। এখন আসো নিউক্লিয়াসের নামকরণ করে দিই। নিউক্লিয়াসের সবচেয়ে বাইরে যে আবরণটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, তার পরবর্তীতে রয়েছে নিউক্লিওলাস, এই সম্পূর্ণ অংশটিকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেন থেকে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রন্ধ্রকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বাইরে আমরা উপরে একটি মাইটোকন্ড্রিয়াকে দিই। কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থাকে অনেক, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটি আদর্শ উদ্ভিদ কোষ, অর্থাৎ যে কোষে সবগুলো অঙ্গাণুই কোনো না কোনোভাবে উপস্থিত, এই কোষটি অঙ্কন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে একটি করে অঙ্গাণু আঁকতে হবে। তোমরাও পরীক্ষার খাতায় একটি করে, মিনিমাম একটি করে অঙ্গাণু অবশ্যই আঁকবে। এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কন্ড্রিয়ন আমি এক বছরে লিখলাম, এই জন্য মাইটোকন্ড্রিয়ন। এক্ষেত্রে আমরা এদিকে ছোট্ট একটি লাইসোজোম এঁকে দিতে পারি। কোষে অবস্থান করে লাইসোজোম। নিউক্লিয়াসের পাশেই থাকে গোলজি বস্তু। আমরা একটি করে গোলজি বস্তু
অঙ্কন করে দিচ্ছি। এ হচ্ছে গোলজি বস্তু। কোষে আরো থাকে ক্লোরোপ্লাস্ট, যেটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। যার দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরিতে সহায়তা করে, ক্লোরোপ্লাস্ট। তোমরা জানো ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। আরো থাকে রাইবোজোম। রাইবোজোম দুই রকম, মুক্ত থাকতে পারে, যুক্ত থাকতে পারে। থাকতে পারে মাইক্রোটিউবিলস। এটি হচ্ছে মূলত একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তোমরা খেয়াল করবে চিত্র অঙ্কন করার পর অবশ্যই চিত্রের নিচে চিত্রের নাম লিখবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটি করে থাকো, চিত্র অঙ্কন করার পরে চিত্রের নামকরণ করতেও ভুল করো, কিংবা চিত্রের নিচে চিত্রের নাম লিখতে হয়, যেটি বিজ্ঞানের ক্ষেত্রে খুব বেশিভাবেই দেখা হয়। তোমরা অবশ্যই চিত্রের নামকরণ করবে। তাহলে এই ছিল একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এখন তোমরা তোমাদের বাসার কাজ হিসাবে একটি অংশ নিয়ে যাও। সেই অংশটি হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং তোমার ক্লাসের সাবজেক্ট টিচারের নিকট চিত্রটি এঁকে প্রেরণ করবে। কোথাও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমার সাবজেক্ট টিচারকে জানাবে। ফোনে জানাও, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। তবে একটা কথা মনে রাখো, যদি বাসা থেকে বের হওয়াই লাগে তাহলে অবশ্যই নিরাপদে বের হবে। আশা করি তোমরা আমার ক্লাসটি সম্পূর্ণ ভালোভাবে বুঝেছো। দেখা হবে অন্য একটি ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।